জানাচ্ছি বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আয়োজন। শেষ দিকে একেবারে বলা চলে সুকন্যা, আগে পরিচয়টা দিয়ে নিই। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আমির। একেবারে শেষ দিকে বইমেলা, আর কয়েকটা দিন বলা চলে শেষের সুর বেজেছে এই বইমেলা প্রাঙ্গণে। আজকে আমরা কথা বলতে চাই সাহিত্যে ইতিহাস, অর্থাৎ ইতিহাসের জায়গাটি কতটুকু উঠে এসেছে সাহিত্যে, এবং সেই ইতিহাসগুলো কতটা সঠিকভাবে চর্চা হয়েছে। উপন্যাসে যদি ইতিহাস উঠে আসে তাহলে সেটি কিভাবে উঠে আসে, এবং সাধারণ অন্য ইতিহাসের যে বইগুলো রয়েছে সেগুলোতে ধরনটি কেমন থাকে। সুকন্যা, ইতিহাসের বইয়ে অনেক সময় বিকৃতির প্রশ্নটিও চলে আসে ইতিহাস নিয়ে যখন কথা বলি। আপনার কাছে কি মনে হয় এই বইমেলায় কিংবা বাংলা সাহিত্যে যে ইতিহাসের বইগুলো আসে কিংবা উপন্যাস, ইতিহাস নির্ভর যে উপন্যাসগুলো আসে সেগুলো কতটা জুৎসই মনে হয়, কিংবা আপনার কাছে এমন কোনো কথা অনেক সময় পাঠকের কাছ থেকেও শোনেন কিনা যে ইতিহাসের জায়গা থেকে, বিশ্লেষণের জায়গা থেকে কিছুটা প্রশ্নের তৈরি করে ফেলে কিনা অনেক সময়? হ্যাঁ, পাঠক তো বলেই। পাঠক আসলে গতানুগতিক যে ইতিহাস চর্চা যদি আমি বলি, সেখানে যদি রাজনৈতিক প্রেক্ষাপট বলেন বা প্রাচীন যুগের ইতিহাস বলেন, সেই জায়গা থেকে কিন্তু বিশেষ যে লেখকরা রয়েছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের লেখনীতে আপনি ইতিহাস পাবেন, কাজী নজরুল ইসলামের লেখনীতে ইতিহাস চর্চা পাবেন, মীর মোশাররফ হোসেনের বইতে ইতিহাস চর্চা পাবেন। সেই ধারাবাহিক যে বইগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো সংগ্রহ করে। কিন্তু বর্তমানে তরুণ এবং নতুন যে লেখকরা আছেন তারা যখন এই বাংলা ভাষায় বা যদি বলি ইতিহাসটি নিয়ে আসছে সাহিত্যে, তখন কিন্তু কিছুটা বিকৃতি হয়, পাঠকরা এটা বলেন। আবার অনেকের কাছে মনে হয় যে না, বিকৃতি না, হয়তোবা এটাকে বিবর্তনও বলা যায়। যে এই বিবর্তনের ধারা অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি যে প্রাচীন যুগ এবং বর্তমান আধুনিক বাংলা সাহিত্য বলতে আমরা যেটি বুঝি, সেই সাহিত্যের ইতিহাসে কিন্তু বিবর্তনের ধারাটাও অব্যাহত, এবং পাঠক অনেকের লেখা কিন্তু সাদরে গ্রহণও করছে। আবার যারা আসলে পরিচিত মুখ যে লেখকরা রয়েছেন তাদের বইয়ের সাথে সাথে তরুণ এবং নতুন যারা রয়েছেন তাদের বই গ্রহণ করছে। তবে বিকৃতির বিষয়টা যদি বলেন তাহলে সেগুলো কিন্তু তারা বাদও দিচ্ছে বলা যায়, অ্যাভয়েড করছে বলা যায়, এবং প্রকাশকরা কিন্তু খুবই সচেতন ভূমিকা পালন করে আমার কাছে যেটা মনে হয়। এক্ষেত্রে সুকন্যা, বিকৃতি একটি জায়গা, আরেকটি হচ্ছে একটা বই লেখার স্বার্থে সেই বইটিকে বইয়ের আঙ্গিকে আনার জন্য অনেক সময় হয়তো কিছু পরিমার্জন, পরিবর্ধনের প্রয়োজন হয়, কিন্তু ইতিহাস তো আসলে বিকৃত করা কোনো সুযোগ নেই, আসলে ইতিহাস একদমই সুযোগ নেই। ইতিহাস তো ইতিহাসই, এবং বরাবরই বলা যায় যে আমাদের যারা প্রথিতযশা আসলে এই, তবে একেবারেই যে বিকৃতি সেটা কিন্তু বলা যায় না। এই বিষয়গুলো হয়তো যারা লেখক আছেন, পাঠক আছেন, তারা আরো ভালো বলতে পারবেন। আজকে দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। সুকন্যা, আপনার পাশেই আছে মোস্তফা মনন, ইতিহাসের একটি উপন্যাস লিখেছেন, ইতিহাস তার মধ্যে আছে হযরত শাহজালালকে নিয়ে। আর আমার পাশে আছেন শহীদুল ইসলাম, প্রকাশক, লেখক, বহু গুণে গুণান্বিত। অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাদের দুজনকেই। আমি এই প্রশ্নটি নিয়ে শুরুতে সুকন্যা, আপনি যদি একটু মোস্তফা মননের কাছে আপনার মাধ্যমে ওই প্রশ্নটি রাখতে চাই যে আপনি যেহেতু উপন্যাস লিখেছেন হযরত শাহজালালকে নিয়ে, তার যে প্রকৃত ইতিহাস, এই জায়গাটি নিয়ে তো একটা গবেষণাধর্মী বই হতে পারত, একটা ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ গবেষণাধর্মী বই। সেখান থেকে আপনি উপন্যাস লিখলেন। উপন্যাস লেখার ক্ষেত্রে ইতিহাস বিকৃতির যে প্রশ্নটি কিংবা ইতিহাস লেখার যে জায়গা, সেখানে কি কোনো পরিমার্জন, পরিবর্ধন এই ধরনের কোনো বিষয় আসে? আসলে কি হয়, কি করেছেন? আসলে শাহজালাল লিখতে গিয়ে আমি যেটা প্রথমে দেখলাম যে তার সম্পর্কে সঠিক বা ইনফরমেশন খুবই কম আছে। তো যেটুকু আছে, কিছু আছে মিথ আকারে, কিছু আছে অলৌকিক ক্ষমতার আলোকে, এবং কিছু আছে ইতিহাসের পরম্পরায়। কারণ 1300 শতকের শুরুর দিকের গল্প, 1303 সালের গল্পই আমার উপন্যাসের উপজীব্য। তো বিকৃতি বলতে আসলে এটা বিকৃতি না, একটা মানুষের ফিলোসফিটাকে দেখে। হযরত শাহজালাল তো একজন সুফি সাধক, পাশাপাশি তিনি রাজনৈতিক সচেতন ব্যক্তি, যিনি অন্যায়ের বিরুদ্ধে তরবারি হাতে নিয়েছিলেন, হ্যাঁ, তখনকার গৌর শাসক রাজা গোবিন্দর বিরুদ্ধে। তো এরকম একটা চরিত্রের সবটা তো ডিটেল পাওয়া যায় না। যখন আপনি উপন্যাস লিখতে যাবেন, বা আমি যখন উপন্যাস লিখতে গিয়েছি, আমি শুধু তার ফিলোসফি, সে কি বলতে পারে কি বলতে পারে না, ওই বিষয়টা লক্ষ্য রেখেছি। বাকিটা নিজের মতন করে করেছি যেটা তার সাথে যায়। ইতিহাসের অংশটা তো রয়েছে, সেখানে কিছুটা লেখকের যেই সৃজনশীলতা বলি বা ব্যক্তিত্ব যেটা বলি, যে কল্পনার শক্তিটাকেও আপনি প্রাধান্য দিয়েছেন। প্রকাশক রয়েছেন আমাদের সঙ্গে শহীদুল ইসলাম।
একজন যখন লেখক এই ইতিহাস নির্ভর সাহিত্য বা উপন্যাস বা কাব্যগ্রন্থ যেই বইটি প্রকাশ করছে, সেখানে আসলে কতটুকু সুযোগ থাকে পরিমার্জিত বা যোগ বিয়োগের বিষয়টি, যে কতটুকু আসলে প্রাধান্য দেন একজন প্রকাশকের হিসাবে, একটু জানতে চাই। সত্যি কথা বলতে একটি গ্রন্থ, একটি বই হলো জ্ঞানের আধার, এবং এই বই হলো মানুষকে জ্ঞান বিতরণ করে থাকে। আর যখনই একজন লেখক তার দৃষ্টিভঙ্গি থেকে বইটি লিখেন, একটি ইতিহাসই হোক, উপন্যাসই হোক, বা অন্য যে কোনো ধরনের বিজ্ঞান ভিত্তিকই হোক, তখন সেই স্ক্রিপ্টটা আমাদের কাছে যখন আসে, আমরা তখন ওই আপনি যে কথাগুলো বললেন সেটা হলো একটা এডিটিং। আমরা এটাকে এডিট করে থাকি। অর্থাৎ এডিটটা এরকম হয়, ইতিহাসের এটা সঠিক রেখে এর মধ্যে কোনো আবেগ অথবা কোনো ভুল তথ্য যেতে পারবে না, এগুলো আমরা সচেতনভাবে দেখে দিই, যাতে করে লেখক তার যে দৃষ্টিভঙ্গিতে লিখলো সেটা যেন সাবলীলভাবে এটাকে সাজিয়ে আমরা পাঠকের কাছে উপস্থাপন করি, যার ফলে তার কাছে একটা আই ক্যাচিং গ্রন্থ হলো, আবার তার থেকে সে সহজলভ্যভাবে বুঝতে এবং শিখতে পারে, সেই কাজটি আমরা প্রকাশকরা করে থাকি। এই যে আপনার হাতে একটি বই দেখছি আমি, জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্ভবত বইটি, দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, মাহবুব আলমের লেখা। এই যে অভ্যুত্থানের যে ঘটনাক্রম, সেটিও একটি ইতিহাসের অংশ। যখন লেখনীর মাধ্যমে বিষয়টি উপস্থাপন হচ্ছে, তখন পাঠকদের পড়ার স্বার্থেই হয়তো কিছু কিছু জায়গায় কি ধরনের পরিবর্তন কিংবা কি ধরনের বিষয়গুলো যুক্ত হয় আসলে? জি, ধরুন যেমন এই ঘটনাগুলো যেটা আমরা 36 দিনের মধ্যে যে ঘটনাগুলো দ্রুত ঘটে গেল এদেশে একটি ইতিহাস, কিন্তু এই ঘটনাগুলোর যে পর্যায়ক্রম যে জিনিসগুলো আছে, লেখক একজন সাংবাদিক এবং খুব বোদ্ধা সাংবাদিক, উনি ওনার যে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে মাঠে পথে ঘাটেও যেয়ে উনি যখন দেখেছেন যে বিষয়গুলো, সেগুলো উনি লিপিবদ্ধ করেছেন। আমরা এগুলোকে অধ্যায়ে ভাগ করেছি। প্রথম শুরুটা, ভূমিকাটা, তারপরে যেটাকে বলে মার্চ ফর জাস্টিস, তারপরে রিমেম্বারিং হিরোজ, এই যে ধাপগুলো এসে যখন 5ই আগস্ট একটা মহাবিপ্লব, গণ অভ্যুত্থান বা বিপ্লবী বলেন, কিন্তু আমরা বলবো এটাকে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ইতিহাসে যে বড় ধরনের একটি ঘটনা ঘটলো, সেটিকে আমরা ওই যে ধাপগুলো বললাম, এই ধাপে ধাপে আমরা তুলে ধরেছি। এর সঙ্গে পর্যায়ক্রমে ধাপগুলো এসছে। একটু মোস্তফা মামুন, আপনার কাছে এই 24-এর ইতিহাস যেমন 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, 52-র ভাষা আন্দোলন আছে, 62, 64, 69, 66 অনেক জায়গা, কিন্তু ন্যারেটিভের যে বিষয়টি, মানুষের পার্সপেক্টিভের জায়গায়, মানুষের চিন্তার জায়গায় আপনি এক ধরনভাবে একটি দেখেন, আমি একটি বিষয় আরেকটিভাবে দেখতে পারি। বই লেখনের সময় এই ধারাগুলো যার যার মতো করেই উপস্থাপন হয়, এটি কি বিকৃতির জায়গা তৈরি করে ফেলে কিনা? না, এইটা হয় কি, নিজের ক্ষমতায়ন করার জন্য অনেক লেখক এই কাজটা করে। কিভাবে? আমি ভাষা আন্দোলনের ইতিহাসের আলোকে আমি একটা উপন্যাস লিখেছি, অক্ষর, ওটার নাম ছিল অক্ষর। তো আমি ওই উপন্যাস লিখতে গিয়ে দেখলাম আমাদের পাঠ্য বইয়ে বা অন্যান্য মাধ্যমে যেই সব ভাষা আন্দোলনের যে ইতিহাসটা যায়, এটা সারফেস লেভেলের, উপরিতলে, তলে আর একটা ইতিহাস আছে, ওইটাই প্রকৃত ইতিহাস। যখন যেই সরকার বা যেই ক্ষমতায় থাকে, তারা ওই ইতিহাসটাকে তার মতন করে উপস্থাপন করে। এইটা হলো একটা দুষ্টের একটা চক্রের মতো। কিন্তু আমি যখন ওই উপন্যাসটা প্লটটা লেখার চেষ্টা করলাম, তখন আমি মাঝপথে বিপদে পড়ে গেলাম। আমি একটা উদাহরণ দিই। ধরেন 11 মার্চের ঘটনা আরেকজন বিখ্যাত লেখক লিখেছেন একভাবে, আর একজন লেখক লিখেছেন, তারাই কিন্তু সবাই স্বনামধন্য লেখক, আমি যাদের লেখা রিসার্চ হিসেবে নিয়েছি তথ্য সংগ্রহের জন্য, তিনি লিখেছেন একভাবে। খুব বেশি পার্থক্য নাই, কিন্তু যেইটুক জায়গায় পার্থক্য, ওইটুক জায়গায় গল্পের মেরিট, পার্সপেক্টিভ ওটা বদলে দেয়। তো বেশিরভাগ লেখকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, যে যখন লেখে নিজেকে হিরো করে লেখে, আসলে ওই জায়গায় তার হয়তো ওই অবদানটা ছিল না। কোনো কোনো বইতে আমি এমনও পাই, ওই ব্যক্তি যে ওই ঘটনায় যে হিরো করলো, সে ওই দিন ওই চাপে, ছাত্রদের চাপে ওই দিন উপস্থিতি থাকে না। তাহলে কি এটি যখন বলছেন, তখন তাহলে কি কোনো, মানে আমরা সাহিত্য ইতিহাস নিয়ে কথা বলছি যেহেতু, কোনো ইতিহাস কিংবা কোনো সাহিত্যের যে লেখনী, সেটিকে আমরা নির্মোহ বলে ধরে নিতে পারি? নির্মোহ জায়গায় জায়গায় তো মতামতে ভিন্নতা থাকতেই পারে, না, ভিন্নতা থাকতে পারে। নির্মোহ ব্যাপারটা একটু জটিল, কারণ লেখকের সততার উপর নির্ভর করে ওই ন্যারেটিভটা সে কীভাবে নিচ্ছে। আমি যেটা করতে গিয়ে আমি 1 বছরে করার কথা, কারণ আমার ওই রিসার্চ ওয়ার্কটা গুছানো, সেক্ষেত্রে আমার 4-5 বছর লেগেছে ওই কিছু অমীমাংসিত বিষয় মীমাংসিত করতে গিয়ে। কিছুটা নিজের
প্রজ্ঞার উপরে নির্ভর করতে হয়েছে যে আগের এবং পরের ঘটনার আলোকে মাঝের ঘটনা কেমন হতে পারে, সেই এই লাইনটা টানতে হয়েছে অনেকটা যৌক্তিক আলোকে। জি, শহীদুল ইসলাম সুকন্যা, আপনার কোনো প্রশ্ন যদি শহীদুল আমার প্রশ্ন এই যে মোস্তফা মনন যেটি বললেন যে একজন লেখকের আসলে পার্সপেক্টিভ বা উপস্থাপনের যে ক্ষমতা সেটা আসলে একজন দেখছে একভাবে আরেকজন দেখছে আরেকভাবে, সেই জায়গাটিকে তিনি ক্যাপচার করেছেন তার মনোভাবের জায়গা থেকে, কিন্তু একজনের প্রকাশকের তো সেই পাওয়ারটি থাকে কিনা যে অনেকগুলো জিনিস যখন তার কাছে আসে বেছে নেওয়ার ক্ষমতাটা একটু ছোট্ট করে জানতে চাই। উনি একটি সুন্দর কথা বলেছেন যে এটি নির্ভর করে যে কিছুটা বললেন যে ক্ষমতার উপরে, পাওয়ারের উপরে, দেশের কে কখন ক্ষমতা চালাচ্ছে, কিন্তু না, আমরা প্রকাশকরা 3টা সিকে গ্রহণ করি, সেটা হলো কিউরিসিটি, কমন সেন্স অ্যান্ড কারেজ। যেই প্রকাশকের কারেজ নেই সে ওই সমস্ত লম্বা হাত দেখে, শক্তি দেখে হয়তো ভায়াস হবে, কিন্তু একজন প্রকাশকের তা উচিত নয়। কোনো লেখক লিখতেই পারেন, হয়তোবা তার মনের ভুলে হতে পারে অথবা সচেতনভাবেও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 100 মধ্যে 99 ভাগই লেখক তার বস্তুনিষ্ঠ লেখাটাই লিখতে চেষ্টা করেন। উনি যেটা বললেন 1 বছরের লেখা 5 বছরে লিখেছেন, অর্থাৎ তার অনুসন্ধিৎসু যে দৃষ্টি, সেখানে আসলে প্রকাশকের ভূমিকাটা একেবারেই গুরুত্বপূর্ণ এবং কেন তাদের দায়িত্ব থাকে, তাদের আমরা রেজিস্ট্রেশন আছে, আমরা আইএসবিএন থাকে, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, সেখানে আমরা কখনো ত্রুটি করলে আমরা কিন্তু ধরা পড়ে যাব। আমরা এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আবার আলোচনা করব। দর্শক দ্বিমতের জায়গাটা আমি শুনতে চাই, দ্বিমতের জায়গা আমরা আমার অভিজ্ঞতা, আমি নিয়মিত প্রায় 5-7 বছর লিখি, আমি যদিও টেলিভিশন বা সিনেমার মানুষ, কিন্তু আমার এই অভিজ্ঞতা কয়েকজন প্রকাশক ছাড়া বাকি প্রকাশকের সম্পাদনার বিষয়ে তারা উদাসীন। তো জি, আমরা বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম সাহিত্যের ইতিহাস নিয়ে এবং আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন। অসংখ্য ধন্যবাদ মোস্তফা মনন আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম আপনাকে। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলা লিংকের সৌজন্যে নিউজ 24-এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। বইমেলা একেবারে শেষ পর্যায়ে চলে এসছে, আর মাত্র কয়েকটা দিন, আর শেষ মুহূর্তে এসে দর্শক বলবো না, পাঠকের উপস্থিতি বেড়েছে অসংখ্য, এবং প্রতিবারের মতো এবারও এই শেষ দিকে এসে পাঠক উপস্থিতির সাথে সাথে বইয়ের যে বেচা কেনা সেটিও বেড়েছে। আমার কথাও ছিল প্রকাশকদের সঙ্গে, তারা যেটি বলছেন যে এবারের বইমেলায় জুলাই অভ্যুত্থানের বইগুলো বেশি প্রাধান্য পেয়েছে, এর পাশাপাশি পুরনো যে লেখকরা রয়েছেন, স্বনামধন্য যে লেখকরা রয়েছেন তাদের বইগুলো প্রাধান্য পেয়েছে। আমার সাথে একজন লেখক রয়েছেন, একটু কথা বলতে চাই তার সঙ্গে। ফাহমিদা ফারুক রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনি এবারের যে বইটি লিখেছেন, আপনি সাধারণত থ্রিলার লেখে অভ্যস্ত, এবার এসেছেন রোমান্টিক উপন্যাসে। থ্রিলারে থেকে রোমান্টিক উপন্যাসে আসার কারণটা কি আসলে, আপনার জায়গা থেকে যদি একটু বিশ্লেষণ করেন? আসলে এখনকার দিনে মানুষ কিন্তু থ্রিলার পছন্দ করছে, কিন্তু পাশাপাশি কিন্তু রোমান্টিক জনরার বই খুব বেশি পছন্দ করছে। তো সেদিক থেকে চিন্তা করে, পাঠকের কথা চিন্তা করে আমার মনে হয়েছে যে এবারে বইটা যদি আমি রোমান্টিক কিছু লিখি তাহলে হয়তো পাঠক সেটাকে গ্রহণ করে নেবে। আমরা আজকে সাহিত্যে ইতিহাস এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আপনি রোমান্টিক উপন্যাস লিখছেন কিংবা থ্রিলার লিখছেন, এই জায়গাগুলোতে একজন লেখক হিসেবে অনেক সময় তো ইতিহাসেরও ব্যবহার করা প্রয়োজন হয় কিছু কিছু জায়গায়। আপনারা সেই ক্ষেত্রে কতটা নির্মোহ থাকতে পারেন কি মনে হয়, কিংবা সাধারণ লেখকরা কতটা নির্মোহ থাকে যদি আপনার জায়গা থেকে? আসলে অনেক লেখকই কিন্তু ইতিহাসের বই লিখছে, আবার অনেকে কিন্তু ইতিহাসকে পুঁজি করেও লিখছে, এমনও আছে। তো এটাকে আসলে পুঁজি করে ভাবে লেখার কিছুই নেই। আমি আসলে রোমান্টিক সমসাময়িক যে ঘটনাগুলো আছে এগুলোকে কেন্দ্র করেই লিখছি। অসংখ্য ধন্যবাদ ফাহমিদা ফারুক আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন একজন লেখক পাঠক এবং প্রকাশকদের মিলন মেলা, বইমেলা জমে উঠেছে। আমাদের সহকর্মী সুকন্যা আমির রয়েছেন বইমেলা প্রাঙ্গণের আরেকটি অংশে, সেখানে যাবো একটু তার কাছে, সেখানকার খবর জানতে। সুকন্যা, শুনছেন নিশ্চয়ই?
মেলায় আসলে হাতে রয়েছে আর মাত্র 3 দিন, আজ 25 ফেব্রুয়ারি, এবং সেই সুবাদে আসলে বলা যায় যে মেলায় বাজছে বিষাদের সুর। এবং শেষ মুহূর্তে আসলে এই যে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে পছন্দের যে লেখকের বই বেরিয়েছে, পাঠকরা কিন্তু সেটি সংগ্রহে ব্যস্ত, এবং একদম শেষ মুহূর্তে অনেক নতুন বই প্রকাশিত হচ্ছে। এবং দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে এ পর্যন্ত মেলায় কিন্তু বেরিয়েছে প্রায় 2500-রও বেশি বই, এবং প্রতিদিনই আসলে এই কবি সাহিত্যিকরা আসছেন স্টল এবং প্যাভিলিয়নগুলোতে। আমাদের সঙ্গে একজন লেখক যুক্ত হচ্ছেন, আজহারুল ইসলাম শুভ্র, বিমর্ষ দুঃখের মতো ব্যথিত। এই কাব্যগ্রন্থটি নিয়ে ছোট্ট একটু কথা বলতে চাই যে কি পাবে আসলে পাঠক আপনার এই বইটিতে? বিমর্ষ দুঃখের মতো ব্যথিত এই কাব্যগ্রন্থের ভিতরে কিছু কবিতা আছে, যেই কবিতাগুলো মিছিলের কথা বলে, যে কবিতাগুলো আমাদের বিপ্লবের কথা বলে। 2024 যে জুলাই আন্দোলন ছিল, সেই সময়টা কীরকম ছিল, সেই সময় যে একজন ফেসিস্ট এই দেশের ছাত্রদের উপরে কীরকম নির্মম অত্যাচার করেছিল, সেই নির্মম অত্যাচারের কথা বলবে। এছাড়াও এই কাব্যগ্রন্থের মধ্যে কিছু কবিতা আছে যেগুলো একজন তরুণ প্রেমিকের কথা বলবে। একজন তরুণ প্রেমিক যখন প্রেম করে সেখান থেকে সে ব্যতীত হওয়ার পরে তার হৃদয়ের যে কথাগুলো আছে সেই কথাগুলো এখানে বলবে। কথাগুলো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আজহারুল ইসলাম শুভ্র আপনাকে। মেলায় আসলে এই মুহূর্তে পাঠকের সমাগম অনেক বেশি, এবং লেখক, প্রকাশক এবং যারা পাঠকরা রয়েছেন তাদের এই মিলন মেলায় আমাদেরকে আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা লিংক বইমেলা প্রতিদিন অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।